সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বললেন ফখরুল। সংলাপে যাবে না ইসলামী আন্দোলন, ডক্টর কামালকে না যাবার আহ্বান। বাংলাদেশ দল মানব শক্তি গড়ে তুলছে, রপ্তানি ও পণ্যের মান বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। প্রবাসীদের রেমিটেন্সে বাড়ল প্রণোদনা, দ্রব্যমূল্য বাড়ল, মূল্যস্ফীতি সহনীয় অর্থমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে আবারও লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। একেএসটি বা শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন আখ্যায়িত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠন নয়, নির্বাচন কমিশন নিরপেক্ষ সরকার গঠনে রাজনৈতিক সংকটের সমাধান। আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে, বিদায় ঘণ্টা বেজে গেছে, এমন মন্তব্য করে তিনি বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে পালাবার পথ পাবে না সরকার। ইমরুল হাসানের রিপোর্ট। ৪৩ বছর পার করল জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনায় সাবেক ও বর্তমান ছাত্রনেতারা সংগঠনের গৌরবোজ্জ্বল অতীতের কথা উল্লেখ করে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আইনের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ করেন তারা। ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে। সময় থাকতে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগের দিন শেষ হয়ে এসছে, ঘন্টা বেজে গেছে, এখন উল্টা পাল্টা করে এদিক ওদিক কথা বলে কোনো লাভ হবে না। সোজাসুজি এখনো সময় আছে, এই মুহূর্তে পদত্যাগ করেন, পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন এবং তাদের অধীনে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেন। অন্যথায় পালাবারও পথ খুঁজে পাবেন। আমরা অনেক কথা শুনতে পাই, মন্ত্রীরা নাকি আপনার সব পাসপোর্ট টাসপোর্ট তৈরি করে ফেলেছে, টিকিটও হয়ে গেছে, কে কোথায় যাবেন সেই ব্যবস্থাও নাকি হয়ে গেছে। তো দেরি করে লাভ কি, তাড়াতাড়ি যান, দেশের মানুষ একটু রেহাই পাক। এর আগে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে কোনো ফল বয়ে আনবে না। আমরা তো এই সংলাপকে কোনো অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। এর প্রধান যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটি হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে, অর্থই হতে পারে না। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন বছরে ভোটের অধিকার ফিরে পাবে জনগণ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ও বাসদের পর এবার রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, 2012 ও 2017 সালের সংলাপে অংশ নিয়ে চরমভাবে হতাশ হতে হয়েছে। রাষ্ট্রপতির সংলাপ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের মাঝে কোনো আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসূ কিছু হবে না। অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে না। জনগণ মনে করছে রাষ্ট্রপতির সংলাপে ফলপ্রসূ কিছু হবে না। অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে বলে জনগণ মনে করে না। অতএব জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এমন একটি আবেদনহীন ও তাৎপর্যহীন সংলাপে অংশ নেওয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গত মনে করে না। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকে তামাশা আখ্যায়িত করে গণফোরামের একাংশের নেতারা ডক্টর কামাল হোসেনকে সংলাপে না যাবার আহ্বান জানিয়েছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু এ আহ্বান জানান। তিনি বলেন, সংবিধানকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির সংলাপ দেশে এর আগে দুবার অনুষ্ঠিত হয়েছে, তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি, আর এবারও এর ব্যতিক্রম হবে না।
প্রশ্নের জবাবে মন্টু বলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন সংলাপে যাবেন না বলে সংগঠনকে জানিয়েছেন। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা আহ্বানটা জানাচ্ছি, সবাই মিলে বসে আলোচনার ভিতর দিয়ে যে সিদ্ধান্ত হবে সেটাই গ্রহণ করা হোক, সেটাই সংসদে যাক, সংসদ থেকে সেটাই বেরিয়ে আসবে। যদি এই সংসদ সম্বন্ধে আমাদের বক্তব্য আছে পরিষ্কার যে রাতের অন্ধকারের সংসদে এটাকে আমরা স্বীকার করি না, তারপরেও আমরা জাতীয় স্বার্থে অনেক কিছুই মেনে নিতে হয়, আমরা মেনে নেব। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে গ্রেগরীয় নববর্ষের শুভেচ্ছা জানান কাদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে সব কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের সাধারণ সম্পাদক। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় আওয়ামী লীগ আরও বলিষ্ঠ ও বেগবান ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। বাংলাদেশ আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছি। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। শিল্প রপ্তানি বাড়ানো সহ দেশের সুনাম অক্ষুণ্ণ রাখা ও পণ্যের গুণগত মান ধরে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ দক্ষ মানব শক্তি গড়ে তুলছে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। রাজধানীর পূর্বাচলে স্থায়ী ঠিকানায় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম আসরের। অস্থায়ী মেলা প্রাঙ্গণ আর করোনা মহামারীর ধাক্কা সামলে স্থায়ী মেলা প্রাঙ্গণ দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্য মন্ত্রণালয়ের। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। করোনায় সরকারের দেয়া ভর্তুকিতে দেশের অর্থনৈতিক গতি অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। এখন কিন্তু খাদ্য পণ্যের চাহিদাটা বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে, আর এটা কখনোই কমবে না। আবার আমার নিজের দেশেও বাজার সৃষ্টি হচ্ছে। কাজে কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমাদের যে সমস্ত পণ্য আছে তার মান উন্নয়ন করা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের চাহিদা এবং শুধু চাহিদা না, পণ্যের গুণগত মান সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবশক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। এবছর আইসিটি পণ্য সেবাকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশটা যেন শিল্পে এগিয়ে যেতে পারে, বাণিজ্যে এগিয়ে যেতে পারে, উৎপাদন বাড়াতে পারে, সেটা যেমন এবং রপ্তানি বাড়াতে পারে, সেদিকটা যেমন আমরা দৃষ্টি দিই। পাশাপাশি আরেকটি দিকেও আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব বাজার সৃষ্টি করা, নিজের দেশের মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। কারণ আমি যতই রপ্তানির কথা বলি, আমার দেশে শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে তখনই যখন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হবে। এবারের মেলায় 225টি দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল দিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ মূল্য ধরা হয়েছে 40 টাকা। মেলায় আগতদের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত বিআরটিসির চক্রাকার বাস চলাচল করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসী আয় দেশে পাঠানোর ক্ষেত্রে নগদ প্রণোদনার হার বাড়িয়ে 2.5 টাকা করেছে সরকার। এই সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর দ্রব্যমূল্য বাড়ছে স্বীকার করলেও দেশে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে।
প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের প্রায় 1 কোটি নাগরিক। বিশ্বব্যাংকের মতামত প্রতিবেদনের তথ্য বিদায়ী অর্থ বছরে 2,13,000 কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে, যার অবস্থান রপ্তানি আয়ের পরের স্তরে। করোনার মধ্যেও কেন বিপুল অর্থ দেশে প্রবেশ করল? সংস্থাটি 6টি কারণ উল্লেখ করেছে। প্রবাসীদের সঞ্চয়, দেশে পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে দেশে আসা প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি, দেশে থাকা পরিবারের প্রতি সহানুভূতিশীলতা, অর্থ প্রেরণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন, কর ছাড় ও বড় দেশের প্রণোদনার অর্থের কিছু অংশ দেশে আসা। এমন বাস্তবতায় প্রবাসী আয় আরও বাড়াতে প্রণোদনার হার 2 টাকা থেকে বাড়িয়ে 2.5 টাকা কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর। গতবার আমরা করেছি অলমোস্ট $25 বিলিয়ন। আমরা এবছর রেমিটেন্স খাত থেকে আমরা অর্জন করতে চাই অ্যাটলিস্ট $26 বিলিয়ন। 2% ছিল আগে, 2% থেকে এখন 2.5% করেছি। জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে চূড়ান্ত সুপারিশ উদযাপন করতে রোববার অর্থ মন্ত্রণালয় এক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী দ্রব্যমূল্য বাড়ছে স্বীকার করলেও মুদ্রাস্ফীতি বাড়বে না বলে দাবি করেন। সারা বিশ্বে কিন্তু মূল্যস্ফীতি আছে, আমাদের এখানে মূল্যস্ফীতি নাই, কিন্তু জিনিসের দাম বাড়ছে, কম বাড়ছে, সহনীয় পর্যায়ে আছে। আমরা যদি অন্য যে কোনো দেশের সাথে মিলান তাহলে ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস রাইট এট দ্য মোমেন্ট। অর্থমন্ত্রীর আশা, চলতি বছরে পদ্মা সেতু চালু হলে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের হার বাড়লে দেশে পুনরায় লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হঠাৎ করে বিশ্বে বাড়ছে করোনার সংক্রমণ। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় প্রতিদিনে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। তাই সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে রীতিমতো উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ। শনিবার মানিকগঞ্জে করোনার বুস্টার ডোজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে লকডাউন দেয়া হতে পারে। এখন পর্যন্ত ভালো আছি, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানলে আমরা ভালো থাকব। যদি কিনা এটা অতিমাত্রায় বেড়ে যায়, যদি রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে পরে আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। বাট এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই। করোনা নিয়ন্ত্রণে রাখার উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, নইলে দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। করোনা আমাদেরকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে, না রাখলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে, আমাদের শিক্ষা বিপর্যস্ত হবে, আমাদের চলাফেরা, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান সব কিছুই আমাদের ঝুঁকিতে পড়ে যাবে। এদিকে দেশে আজ করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 370 জন। শনাক্তের হার 2.43%। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মুক্ত গণমাধ্যমের স্বপ্ন দেখে গিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক রিয়াজ আহমেদ। সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই তার প্রতি সম্মান জানানো হবে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান জাভেদ। একজন পুরোদস্তুর সাংবাদিক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ, ছিলেন সাংবাদিক নেতা ও সম্পাদক। সেই মানুষটির মৃত্যুতে আয়োজন করা হয় এই নাগরিক শোকসভার। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে রিয়াজ আহমেদের মতো লোকদের অভাব পূরণ হবে না। রিয়াজ ভাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নির্মল সেন, রিয়াজ কামাল চৌধুরী, কামাল লোহানী তাদের সঙ্গে মিলে এই একদলীয় শাসন ব্যবস্থা এবং এই সংবাদপত্রের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে সরকারের যে যুদ্ধ ঘোষণা করেছিল,
তার বিরুদ্ধে লড়াই করে গেছে। রিয়াজ ভাইরা কিভাবে গণমাধ্যম দিয়ে একটি স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছেন, আজ রিয়াজ ভাই নেই, আমাদের নিঃসন্দেহে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। শুধু সাংবাদিকতা নয়, সাংবাদিকদের জন্য কর্মসংস্থান তৈরি এবং পেশাদারিত্ব ধরে রাখতে আজীবন কাজ করে গেছেন রিয়াজউদ্দিন আহমেদ। তার কলম এবং কণ্ঠ সবসময় ছিল উচ্চকিত। ন্যায় ও সত্যের প্রশ্নে আপোষহীন ছিলেন গুণী এই সাংবাদিক নেতা। 50 বছর করে এই বাংলাদেশকে কি আমরা দেখতে পেয়েছিলাম? বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেটাকে এরা ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে সেটাকে ফিরিয়ে আনতে হবে। রিয়াজ ভাই একজন যোদ্ধা ছিলেন, এইরকম যোদ্ধা হয়ে সকলকে উঠতে হবে যাতে করে আমরা সেই আত্মাটাকে ফিরিয়ে আনতে পারি, সোলকে ফিরিয়ে আনতে পারি। এরা হচ্ছে সেই রকম মানুষ যারা সব সময় সত্যের পক্ষে কথা বলতে পারে, তার পরিণতির জন্য ভাবে না। একটি প্রতিষ্ঠান কিভাবে গড়ে উঠবে, একটি প্রতিষ্ঠান কি করে জনপ্রিয় হবে, এর যে মানে আধুনিক যে দর্শনটি, এটা রিয়াজ ভাইয়ের মধ্যে তিনি এটা ধারণ করতেন। বক্তারা বলেন, দেশে যেভাবে গণতন্ত্রহীনতা এবং দুঃশাসন চলছে তার বিরুদ্ধে সাংবাদিকদের সবসময় রিয়াজ আহমেদের পথ অনুসরণ করা দরকার। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 1971 সালে বাংলাদেশিদের ওপর পাক হানাদার বাহিনীর হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূরের আবেদনের ভিত্তিতে এই স্বীকৃতি দিল প্রতিষ্ঠানটি। লেমকিন ইনস্টিটিউটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে পাকিস্তানি বাহিনী 30 লাখ নিরীহ বাংলাদেশিকে হত্যা করে। বিশ্বের বিভিন্ন স্থানে সংগঠিত গণহত্যা নিয়ে কাজ করে লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার ধানমন্ডির 32 নম্বরে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সাথে ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর সহ সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিচারপতিরা। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বটে, উনি শাহাদত বরণ করেছেন, কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকবেন এ দেশের মাটিতে, এ দেশের মানুষের মনে, এবং বাংলার প্রতিটি আনাচে কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি। এবং মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধু থেকে অনেক শক্তিশালী। দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, এখন আর নির্বাচন করতে হয় না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্রের চর্চা গ্রহণযোগ্য ছিল না। এর প্রধান কারণ হিসেবে তিনি সংবিধানকে দায়ী করেন। তিনি বলেন, সংবিধানের বিভিন্ন বিধানবলিতে গণতন্ত্রের চর্চার চেয়ে একনায়কতন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, কারচুপি তো দূরের কথা, কারচুপির এখন দরকারও নাই, আপনাকে দাঁড়াতেই দেবে না। সার্বিকভাবে বিবেচনায় স্বাধীনতার পর থেকে অদ্যাবধি বাংলাদেশে কোনো সময় গণতন্ত্রের চর্চা গ্রহণযোগ্য পর্যায়ে ছিল না। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলায় শনিবার আরও একজন নিহত হয়েছেন। নিহত জসিমউদ্দিন সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত হয়েছেন মিলন নামের অপর এক যুবক। শনিবার বিকেলে ওই হামলায় জড়িত এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এর আগে শুক্রবার রাতে একই ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে নৌকা প্রতীক ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান মণ্ডল নামের এক আওয়ামী লীগ সমর্থককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
প্রথম দিনে আন্তর্জাতিক বাণিজ্য মেলা মুখর ছিল ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিতে। এদিন বাণিজ্য মেলার নতুন ভেন্যুর আশেপাশের এলাকাগুলোর বাসিন্দারাই বেশি এসেছেন। তবে এখনও মেলায় অংশ নেয়া অনেক প্রতিষ্ঠান তাদের স্টল সাজাতে পারেনি। হাসানুল শাওনের রিপোর্ট। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঢাকার বাইরে প্রথমবারের মতো এই মেলার আয়োজন, যাতে ঢাকা থেকে দর্শনার্থী গিয়েছেন খুব কম। এত বড় আয়োজন দেখতে মেলাস্থলে মূলত ভিড় করেন রূপগঞ্জ, কালীগঞ্জ সহ ভেন্যুর আশপাশের এলাকার মানুষ। আমার বাসায় মেলার পাশেই, ঠিক আছে, তো খুব আসছি, খুব ভালো লাগতেছে। আসতে ওইরকম কষ্ট হয় নাই, যেহেতু আমরা বাইকে আসছি। মোটামুটি ভালো লাগলো, ঘুরতেছি, বন্ধু বান্ধব নিয়ে আসছি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে যারা গিয়েছেন তাদের বেশিরভাগেরই ভরসা ছিল নিজস্ব পরিবহন। এছাড়া ৩০০ ফিটের নির্মাণাধীন রাস্তায় তাদের পড়তে হয়েছে কিছুটা বিপাকে। অন্যদিকে এখনও মেলার অনেক স্টল তৈরি না হওয়ায় হতাশা জানান দর্শনার্থীরা। জার্নিটা ভালো ছিল না, কারণ রাস্তা এখনো প্রিপেয়ার যেহেতু হয়নি, আর হচ্ছে আপনাদের স্টলও সব ওপেন হয়নি। রাস্তায় যেটা দেখতে পেলাম অনেক ডাস্ট, অনেক ধুলা ময়লা। এটা যারা আসবে বাণিজ্য মেলা তাদের যে একটা ভোগান্তি, সে দিকটা দেখতে হবে। কমিউনিকেশনটা একটু ডেঞ্জারাস মনে হয়েছে রাস্তাটা, বাট এমনি অনেক বড় খোলামেলা, ভালো, মানুষের সাথে থাকাথাকি কম হবে, এদিক দিয়ে ভালো। তবে প্রথম দিনে এত দর্শনার্থীর উপস্থিতিতে সন্তোষ জানিয়েছে বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো। যথেষ্ট দর্শনার্থী ছিল, সেক্ষেত্রে আজকের দিন থেকে বলা যাবে না, সেক্ষেত্রে আরও 2-1 দিন গেলে সে রেসপন্স কতটুকু পাওয়া যাবে সেটা বোঝা যাবে। কাঞ্চন, গাজীপুর, সবার আশেপাশে যারা লোক আছে তারাই চলে আসতেছে। আজকে যাদের দেখছি সবাই আশেপাশে, দূরের কেউকে পাচ্ছি না এখনো। সপ্তাহখানেক পরেই মেলা পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ভারত শাসিত জম্মু কাশ্মীরে 2021 সালে 5 নারী সহ 210 জন কাশ্মীরিকে হত্যা করে ভারতীয় সেনারা। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, শনিবার কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে। নিহতের এই পরিসংখ্যানের 65 জন নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকাকালীন কথিত বন্দুকযুদ্ধে মারা যান। বলা হচ্ছে, ডিসেম্বর মাসে জম্মু কাশ্মীরের সেনা গুলিতে মারা গেছে 31 কাশ্মীরি। বছর জুড়ে 2716 জনকে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীরের শান্তিপূর্ণ সমাবেশ সহ নানান কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হামলায় আহত হয়েছেন 487 জন। প্রতিবেদন বলছে, আগুন বা বোমায় ধ্বংস হয়েছে জম্মু কাশ্মীরের 67টি ভবন। মৃত্যুর এই পরিসংখ্যানে নারী ছাড়াও রয়েছে অনেক কাশ্মীরি যুবক, এবং এইসব মৃত্যুর কারণে 16 জন নারী বিধবা হয়েছেন ও 44 শিশু পিতামাতাহীন বা এতিম হয়েছেন। গেল বছর কাশ্মীরে 13 জন নারী দলগত ধর্ষণেরও শিকার হয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কিংবদন্তি নেতা নোবেলজয়ী ডেসমন্ড টুটুর অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার কেপটাউনে তাকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা। এ সময় সম্পন্ন করা হয় নানা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। স্মরণ করা হয় তার বর্ণাঢ্য জীবনের নানান দিক। তবে করোনা সংক্রমণের কারণে টুটুর অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে আরোপ করা হয় বাড়তি কড়াকড়ি। সর্বসাধারণের প্রবেশের ওপর আরোপ করা হয় নিষেধাজ্ঞা। গেল রোববার 90 বছর বয়সে মারা যান বর্ণবাদ বিরোধী নেতা টুটু। বিশ্বজুড়ে আগের দিনের থেকে কিছুটা কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন 16,39,000 মানুষ। এছাড়াও মারা গেছেন প্রায় 6,000 রোগী। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 4.5 লাখ নাগরিক। তবে উন্নতি নেই ফ্রান্স পরিস্থিতির। তৃতীয় দিনের মতো দেশটিতে সংক্রমণ 2 লাখ ছাড়িয়েছে। এদিকে চলতি বছরই করোনা ভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম। ভারতের দিল্লিতে জিমের ভেতর এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন 39 বছর বয়সী জিমের মালিক, নির্যাতনের শিকার হওয়া নারীর কর্মস্থল কারখানার 35 বছর বয়সী মালিক এবং 17 বছরের এক কিশোর। গেল বৃহস্পতিবার দিল্লির বুদ্ধ বিহারের একটি জিমে 21 বছর বয়সী তরুণীকে
গণধর্ষণ করা হলেও বিষয়টি শুক্রবার স্বীকার করে পুলিশ। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে তরুণীকে হুমকি দিয়ে জিমে যেতে বাধ্য করে তার কারখানার মালিক। পরে সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে নির্যাতনের শিকার হওয়া ওই তরুণী। খেলার খবর। নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। মেহেদী মিরাজের ঘূর্ণিতে প্রথম টেস্টের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র 70 রান যোগ করতে অল আউট হয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। তাদের 328 রানের জবাবে শেষ খবর পর্যন্ত মুমিনুলদের স্কোর 1 উইকেটে 48 রান। দিনের 33 নম্বর বলে বাংলাদেশকে উইকেট এনে দেন শরীফুল। তার সুইংয়ে পরাস্ত হয়ে স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র। এরপর বাংলাদেশের বিপক্ষে লড়ে গেছেন একাই মার্ক নিকোলস। তার 127 বলে করা 75 রানে বেঁচে ছিল কিউইদের বড় সংগ্রহের স্বপ্ন। কিন্তু অন্যদিকে মেহেদী মিরাজের ঘূর্ণিতে বাংলাদেশও তীব্র চাপে রাখে স্বাগতিক টেইল এন্ডারদের। তাই নিকোলসের সর্বোচ্চ চেষ্টার পরও ইনিংসটা আরও বড় হয়নি নিউজিল্যান্ডের। কয়েকটি ক্যাচ মিসের পরও বাংলাদেশ তাদের গুটিয়ে দিয়েছে 350 রানের আগে। 3টি করে উইকেট নিয়েছেন শরীফুল ও মিরাজ। জবাবে আস্থার সঙ্গে ব্যাট করেছিলেন দু ওপেনার সাদমান ও মাহমুদুল। দুজনের প্রায় 1.5 ঘন্টার জুটি যখন 19 ওভার খেলে ফেলেছে তখনই ঘটে ছন্দপতন। ওয়াগনারের বলে ফিরতি ক্যাচ দিয়ে 22 করে আউট হয়ে যান সাদমান। দলের স্কোর তখন 43 রান। এবার ক্রীড়াঙ্গনের বিদায় বছরের খবর। করোনা ঝক্কি তো ছিলই, তবে সেসব কিছু তোয়াক্কা না করেই গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস আয়োজন করেছিল জাপান। টোকিও অলিম্পিকের মতোই উয়েফা পৌঁছায়নি তাদের ইউরো চ্যাম্পিয়নশিপ। সংখ্যা মাথায় নিয়েই হয়েছে কোপা আমেরিকা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের 2021 সালের আরও উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরছেন সুব্রত ববি। করোনার চ্যালেঞ্জ তো ছিলই, তবে তাকে টেক্কা দিয়ে ক্রীড়াঙ্গন 2021 সালে পুরো দুনিয়া মাতিয়ে রেখেছিল। 11 জুন শুরু হয় ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো চ্যাম্পিয়নশিপ। দুদিন বাদেই ল্যাটিন ফুটবলের আসর কোপা আমেরিকা। রাতে ইউরো, দিনও কোপা আমেরিকা। 1 মাস ফুটবলে বুঁদ হয়েছিল বিশ্ব। করোনার কারণে কলম্বিয়ার পর আর্জেন্টিনারও না, ব্রাজিল রাজি হয় কোপা আমেরিকার আয়োজনে। ঐতিহাসিক মারাকানা। 2014 সালে জার্মানি যেখান থেকে বিশ্বকাপ নিয়ে গিয়েছিল মেসিকে কাঁদিয়ে, সেখান থেকে 28 বছর পর ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা উদ্ধার করে আর্জেন্টিনা। ক্যারিয়ারে অধরা আন্তর্জাতিক ট্রফি ওঠে অবশেষে লিওনেল মেসির হাতে। এদেশ সেদেশ ঘুরে ইউরোর ফাইনাল বসে ইংল্যান্ডের ঘর ওয়েম্বলিতে। ইংলিশটা ধরেই নিয়েছিল শ্রেষ্ঠত্ব ট্রফি ঘরেই থাকবে। ট্রাইবেকে গোলমাল। ইউরোর ফুটবল মাতানো রবার্তো মানচিনির দল ইতালিতে উৎসব নামান। আজুরিরা বসেন ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসনে। প্রতিবাদ আন্দোলনের মধ্যেই জাপানের টোকিওতে 23 জুলাই শুরু হয় অলিম্পিক গেমসের 32তম আসর। একদিকে গেমস ভিলেজে করোনার হানা, অন্যদিকে 33 স্পোর্টসের 50 ডিসিপ্লিনের 339 ইভেন্টে চলে 206 দেশের 11,656 অ্যাথলেটের পদকের লড়াই। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে 8 আগস্ট শেষ হয় অলিম্পিক গেমস। 2019 সালের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াই হয়েছে দুই ইংলিশ ক্লাবের। 29 মে পর্তুগালের পোর্তোতে ম্যানচেস্টার সিটির প্রথম চ্যাম্পিয়ন হবার স্বপ্নকে মারিয়ে শিরোপা জিতে নেয় চেলসি। না চাইলেও লা লিগার নিয়ম আর দেনায় জর্জরিত বার্সেলোনার আর্থিক সঙ্গতি না থাকায় চোখের জলে ক্লাব ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। নানা জল্পনার ভিড়ে মেসি নতুন ঠিকানা গড়েন ফ্রান্সের পিএসজিতে। মেসি যখন ক্যারিয়ারে প্রথম ক্লাব পাল্টালেন, ঠিক তখন ইভেন্টাসকে বিদায় জানিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরেছেন তার খ্যাতি পাওয়ার ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে। রোনালদো এমবাপ্পেদের টেক্কা দিয়ে কোপা আমেরিকা জয়ী মেসি সপ্তমবারের মতো ব্যালন ডিওর হাতে তুলেছেন। ঘটনাবহুল এক বছরই গেল ক্রীড়াঙ্গনে 2021। সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক।
খবর শেষ করছি, যাবার আগে একেএসটি এমটি বা শিরোনামগুলো আরও একবার। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বললেন ফখরুল, সংলাপে যাবে না ইসলামী আন্দোলন, ডক্টর কামালকে না যাবার আহ্বান। বাংলাদেশ দক্ষ মানব শক্তি গড়ে তুলছে, রফতানি ও পণ্যের মান বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। প্রবাসীদের রেমিটেন্সে বাড়ল প্রণোদনা, দ্রব্যমূল্য বাড়লেও মূল্যস্ফীতি সহনীয়, অর্থমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে আবারও লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।